চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হ্যান্ডিক্রাফট আর্টিস্ট ইসরাফিল। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন হ্যান্ডিক্রাফট আর্টিস্ট, কিভাবে এই কাজটি শুরু করেছিলেন? স্টার্টিং মোমেন্টটা ইট ওয়াজ সো বিউটিফুল, অ্যান্ড যদি ডিটেলসে বলতে চাই তাহলে আই ওয়াজ ভেরি লিটল, অ্যান্ড আমি একজন অ্যান্টিক লাভার অবভিয়াসলি, অ্যান্ড খুব সাধারণ ফ্যামিলি থেকে আমি বিলংস করি, বাট মাই ফাদার ইজ ভেরি ইন্টেলেকচুয়াল ম্যান অ্যান্ড হি ইজ অ্যান্টিক লাভার। সো ছোটোবেলা থেকে আমি অ্যান্টিক্সটা ওনার কাছ থেকে ইন্সপায়ার হই। ওয়েন আই ওয়াজ ভেরি লিটল, তখন আমি একটা শপ ভিজিট করতে যাই, সেটা ছিল সম্পূর্ণ অ্যান্টিক্সের। সো একটা ঘড়ি যখন আমি খুব পছন্দ করি, তখন আমি বলি যে এটার দাম কত টাকা। তো আমাকে যে ওনার ছিল, সে আমাকে স্মাইল দিয়ে বলে ইউ ক্যান ডিজার্ভ ইট। সো ইটস রিয়েলি মিরাকল। তখন আমি বললাম যে ওয়াই আই এম নট। বলে কি যে তুমি অনেক ছোটো আছো, তো এটার প্রাইস ভেরি এক্সপেন্সিভ, ইউ ক্যান বাই দিস, ইউ কান্ট। তখন আমি খুব একটু মনটা খারাপ হয়ে, আমার ছোটো বয়সটা ছোটো ছিল, বাট ঘড়িটা ছিল এক্সিলেন্ট, দেখার মতো ছিল ঘড়িটা। তখন আমি মনটা খারাপ করে সেই দোকান থেকে চলে আসি, আমি যে আমি এটা কিনতে পারলাম না। বয়সও কম ছিল এবং প্রাইসটাও মনে হয় সম্ভবত 1.5 লক্ষ টাকা ছিল। তো সেই সময় 1.5 লক্ষ টাকা অনেক হিউজ। তখন থেকে আমি ইন্সপায়ার হই যে ঠিক আছে, কিনতে যেতে পারি নাই, তৈরি করার চেষ্টা করি আসলে, যে তৈরি করতে পারবো কিনা। বাট আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আমার যে কাজগুলো যে করি এখন, মানুষের মনে অনেক জায়গাটুকু দখল করতে পেরেছি। আচ্ছা, কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় আপনার এই প্রোডাক্টগুলো? প্রোডাক্ট বলতে যে এটা যেহেতু এনশিয়েন্ট ওয়ার্ক, অ্যান্ড ইভেন আই এম ভেরি লাভার, যে এই গথিক ফিলের যে বিষয়গুলো আমাকে খুব খুব টাচ করে আমাকে। সো এইগুলি পুরনো পিতল, ক্রাশ পিতল এবং অ্যান্টিক্স, যে আপনার বার্মাটিক যে সেগুন যেটা আছে, যেটাকে খুব ওল্ডিশ ফিল, আই ফিল ইটস ভেরি ন্যাচারাল অ্যান্ড ওল্ডিশ ফিল অ্যান্ড উইদাউট পলিশ। সো এই বিষয়গুলোকে নিয়ে আমি একটা জিনিস তৈরি করার চেষ্টা করি, বাট নট এনি এক্সপেন্সিভ থিং, ইজেন্ট খুব খুব ক্রাশ, খুব মানে ওল্ডিশ ফিল হতে হবে, যার জন্য পুরনো পিতলগুলো আমার কাজের জন্য ইটস ভেরি কনভিনিয়েন্ট ফর মি। আচ্ছা, যে উপাদানগুলোর কথা বলছিলেন, এগুলো তো কালেক্ট করা বেশ ডিফিকাল্ট। সো কিভাবে কালেক্ট করা হয়? এগুলো পেতেও তো অনেক বেশি বেগ পেতে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, খুব সুন্দর কথা বলেছেন। যেটার জন্য আমাকে অনেক পুরনো জায়গায় যেতে হয়, যেখানে অ্যান্টিক্সের গোডাউন পড়ে আছে, অনেক ওয়েস্টের জিনিস পড়ে আছে, যেগুলি মানুষ ফেলে দেয় বা অনেক টাকাও বিক্রি করে অনেক সময়। সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় বিষয়গুলোটাকে আমি কালেক্ট করার চেষ্টা করি। এটা অনেক সময়ের ব্যাপার, আবার অনেক পেশেন্স লাগে, হিউজ পেশেন্স। আচ্ছা, সো এক একটা জিনিস তৈরি করতে আপনার কেমন সময় লাগে? ইটস ডিপেন্ড। যেমন একটা গ্র্যান্ডফাদার ক্লক তৈরি করতে এখন এটা মেন্টালির সাথেও অনেক কানেক্টিভিটি আছে। আমি ছেলে একটা হুটহাট করে জিনিস তৈরি করতে পারি না, যার জন্যে কমার্শিয়াল বিষয়টুকু আমার থেকে অনেক দূরেই আছে। তো এখন আমি আমার বিষয়টাকে কমার্শিয়ালিভাবে কনভার্ট করি নাই। ইট উইল টেক টাইম, সময় লাগে, তবে বেশ সময় লাগে। এবং সেটা যখন তৈরি করা হয় তখন তো সেটার একটা প্রাইসও থাকে, এবং সেটা নর্মালের থেকে অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে, বিকজ এটা করতে গেলে সময়ের প্রয়োজন হয় এবং কিছু অ্যান্টিক পিস এখানে ব্যবহার করা হচ্ছে, যেটা আসলে এক্সপেন্সিভ বা আসলে প্রাইসলেস বলা যেতে পারে। সো সেই জায়গা থেকে এই জিনিসগুলো যখন আপনার সেল করার ক্ষেত্রে বা যারা কিনবেন, তারাও কিন্তু শৌখিনতা যাদের মধ্যে আছেন, তারাই কিন্তু সেই জিনিসগুলো কিনবেন। তো সেক্ষেত্রে কি বাই প্রফেশনালি কোনো ডিফিকাল্টি হয় কিনা? অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আর আই উড লাইক টু সে ওয়ান থিং, যে অনলি ফিউ পিপল লাইক অ্যান্টিক থিংস হোল ইন দিস ওয়ার্ল্ড। অ্যাজ উই নো দিস, যে খুব কম কিছু মানুষ আছে যারা একটু শৌখিনতার চরম পর্যায়ে গেলে আসলে অনেক সুন্দর বলেছেন, যে অনেক আর্ট ফ্রিকি অ্যান্ড আর্ট রিডার দে ক্যান বাই। নাহলে একটা অ্যান্টিক্স টাইপের জিনিস নিয়ে বাসায় রাখবে অনেক পয়সা দিয়ে, অ্যান্ড অনলি ফিউ পিপল লাইক, এই আর কি। আচ্ছা, এটা তো হাই ক্লাসে যারা আছেন তারা তো ডেফিনেটলি এটা কিনতে পারবেন এবং তাদের এফোর্ট আছে, এফোর্টেবল হয় আর কি। সো যারা আসলে একটু মধ্যবিত্ত বা যাদের মধ্যে শৌখিনতা আছে, তারাও কি এটা কিনতে পারবেন কিনা? হ্যাঁ, অবভিয়াসলি। সেটার জন্য যদি আমি কমার্শিয়ালিভাবে যদি নামি, তাহলে আমি ফর মাচ পিপল আই হ্যাভ টু বাই, যেহেতু কমার্শিয়াল ট্রিট। আর খুব এলিট পিপলস অ্যান্ড পশ চিন্তা যারা করে, তারা তো অনলি ফিউ পিপল। হ্যাঁ, আমার মতো যারা সাধারণ যারা আছে, দে ক্যান অলসো বাই। আমি সেইভাবে কাজ করবো আর কি, যদি আমি কমার্শিয়ালিভাবে যদি আমি ড্রাইভ দিই আর কি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি বিষয় যে আছে, আপনি যে ধরনের কাজ করছেন, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি ধরনের মূল্যায়ন করা হয় এই কাজটা? এখন অনেক বেশি, আগে একদম ছিল না, মানুষ ফেলে দিত। এখন
আবার নিচ্ছে। তো এখন মানুষের আমি যা দেখছি যে মানুষের আর্টের উপরে অনেক আর্ট ফ্রিকি হয়েছে, অনেক এডুকেশন অনেক গ্যাদার করছে। সো এর জন্য আমি আগে থেকে অনেক ইনক্রিজ পাচ্ছি আমি এই বিষয়তে, আগে যেমন ছিল না। যেমন আমাদের দেশে রেডিসন চলে আসছে, রেডিসনে যখন বিন ওভার দেয়ার তখন আমি দেখি অনেক ক্রাফটের জিনিস আছে, তখন আমি বুঝতে পারলাম যে ক্রাফটটা কোথায় স্প্রেড করছে আর কি। আচ্ছা আচ্ছা, কি ধরনের অ্যান্টিক পিস কাস্টমাররা বেশি পছন্দ করে? অ্যান্টিক্স আসলে আমি তো অ্যান্টিক্স তৈরি করি না, অ্যান্টিক্স টাইপ অফ থিংস, হ্যাঁ, কারণ অ্যান্টিক্সে তৈরি করা যায় না, এটা প্রাচীন যুগের গথিক থিংস। ঘড়িটা এবং ঘড়িটা ফার্স্ট প্রায়োরিটি। আমি ঘড়ির দিকে খুব অনেক একটা আমি ফিডব্যাক পেয়েছি, যেন একটা মানুষ তার নিজের ব্র্যান্ড মেনশন করে তার বাসায় একটা গ্র্যান্ডফাদার ক্লক আছে, উনি এটা একটা চমৎকার আরো সুন্দরভাবে কাস্টমাইজ করে। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই কাজে যে এতদিন ধরে ইনভলভ আছেন এবং কাজ করছেন, একটা সময় হয়তো বা তার চাহিদাটা কম ছিল বা মূল্যায়ন কম ছিল, এখন কিন্তু বেশ সাড়া পড়েছে এবং শৌখিনতা বেড়েছে মানুষের মাঝে, মানুষের রুচিবোধ বেড়েছে। তারা কিন্তু সব সময় চায় নিজের বাসাটা বা যে জায়গায় সে থাকে সেই জায়গাটা সুন্দরভাবে সাজাতে। সো এই কাজ নিয়ে যেহেতু কাজ করছে, এই কাজে ভবিষ্যৎটা আসলে কতদূর সুবর, বা যারা নতুন আসছেন এই প্রফেশনে কাজ করতে চান বা নিজের একটা জায়গা তৈরি করতে চান, কতটা সম্ভাবনা আছে? আমার বিষয়টা এটা আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এটা এখনো গণনা করা যাচ্ছে না, কারণ আমার কাজগুলো হচ্ছে কি একদম রিয়েল র জিনিস, আনপলিশড। এটা পাবলিক এখন মানুষ কীভাবে করে রিসিভ করবে, ইটস ডিপেন্ড। আর আমি কমার্শিয়ালিভাবে কাজ করতে অতটা উৎসাহ না আমি, কারণ আর্টের ভিতরে রাখতে চাচ্ছি গথিক ফিল, ইট শুড বি লাইক এ গথিক ফিল। অ্যান্ড এটাকে যদি আমি খুব পলিশ করে খুব রিয়েল করে যদি দেই, রিপ্রেজেন্ট করি, এটা আমার দিক থেকে মনে হয় অত ভালো ফিডব্যাক দিতে পারবো না। সো এখনো আনপ্রেডিক্টেবল, দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। আচ্ছা, এই কাজগুলোতে আপনার কোনো সহযোগী আছে কিনা, বা আপনি নাকি নিজেই সবকিছু একা হাতে করতে পছন্দ করেন? একা হাতে করছি এখনো, দুই একজন আছে কাজ করছে, বাট বেসিক্যালি কাজগুলো আমাকে করতে হয়, কারণ এত ডিটেল ওয়ার্ক আর্টিস্ট ছাড়া সম্ভব না। আচ্ছা, যেহেতু এটা একটা এক্সপেন্সিভ জিনিস এবং বলতে গেলে প্রাইসলেস একটা জিনিস, আসলে মানুষ যারা খুব পছন্দ করবেন তারাই কিনবেন, সেক্ষেত্রে কি আপনার বাই প্রফেশন কোনো প্রবলেম হয় না, বা যারা আসলে এই প্রফেশনটা নিয়ে ধরে রেখে আগামীতে এগিয়ে যেতে চায় বাংলাদেশের প্রেক্ষিতে কি সেটা সম্ভব কিনা? অফকোর্স, ওয়াই নট। যে আমি আগে যেটা বললাম যে এখন আর্ট লাভার অনেকে আসছে, হ্যাঁ, অ্যান্টিক্স জিনিসের প্রতি মানুষের একটু ভালোবাসা বেড়েছে। সো অন্যান্য আর্টিস্ট যদি চিন্তা করে যে তারা কমার্শিয়ালিভাবে এটা ট্রিট করবে বা ডিল করবে, দে ক্যান পসিবল। আচ্ছা, যেহেতু আপনি এই প্রফেশনে আছেন, তো এই প্রফেশনে যারা আসতে চায় তাদের মধ্যে কোন স্কিলগুলো একদমই থাকা খুব জরুরি বলে মনে করেন? এটা একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন, যেটার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। Patience and hard dedications and work skill is very important every human being life. এবং যারা কমার্শিয়ালি যারা ট্রিট করছে তাদের জন্য তো পেশেন্স অ্যান্ড হার্ড ডেডিকেশনস ছাড়া ইম্পসিবল। এবং ওয়ার্ক স্কিলটাও খুবই এসেনশিয়াল থিংস, কারণ আমার শুধু পেশেন্সটাই আছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ওয়ার্ক স্কিল, কাজ হবে না। হার্ড ডেডিকেশনস নাই, কাজ হবে না। নো কম্প্রোমাইজ ফর দিস থ্রি থিংস। এই তিনটা জিনিসের আসলে কোনো কম্প্রোমাইজ নাই, নেভার এভার। আচ্ছা, সো এই কাজের ব্যস্ততার মাঝেও কি অবসর সময় পাওয়া হয় কিনা, হলেও কি সেই সেম কাজ করা হয় নাকি অন্য কিছু? আমি খুব গান শুনি। হ্যাঁ, আচ্ছা, প্রিয় শিল্পীকে? ডেভিড গিলমোর, পিঙ্ক ফ্লয়েডের, অ্যান্ড মার্ক নফলার, ক্রিস রিয়া। আমি খুব ওল্ডিশ গান খুব পছন্দ করি। বাংলাদেশে অনেক ভালো ভালো সিঙ্গার আছে, আর্টিস্ট আছে, তাদের গানও শুনি, গান শোনা প্রচুর হয় আর কি। আচ্ছা, আমাদের সংস্কৃতির ধারাটা যেভাবে বইছে, আমরা কিন্তু ডে বাই ডে খুব আলট্রা মডার্ন হয়ে যাচ্ছি, এবং সেই জায়গা থেকে সংস্কৃতি ধরে রাখাটা আমাদের খুব অপরিহার্য হয়ে গেছে, এবং আপনার কাজের মাধ্যমে কিন্তু সংস্কৃতিটা একটু ধরে আছে, এবং অ্যান্টিক যে জিনিসগুলো দিয়ে আপনি কাজগুলো করছেন সেখান থেকে কিন্তু আমাদের সংস্কৃতিগুলো এগিয়ে যাচ্ছে। সো এই ধরনের কাজগুলো করাটা কতটুকু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জরুরি, বা আসলে সংস্কৃতি ধরে রাখার ক্ষেত্রে এই কাজগুলোকে অবদান রাখছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, ওয়াই নট। যখন আমি একটা মিরর দেখবো, যে মিররটা খুব প্রাচীন যুগের, আমার কাছে একটা ফিল গ্রো করবে। হ্যাঁ, দিস ইজ মাই ওন ওপিনিয়ন, যে আমি যখন আমার পুরোনো জিনিসগুলি ভুলে যাব, তাহলে আমি আমাকে হারিয়ে ফেলছি। বুঝলেন, যেমন আগেকার যুগে রাজা বাসাদের যে বাসা মিরর ছিল, আমি সেরকম মিরর তৈরি করার চেষ্টা করি। আমি জানি না কতটুকু পারফেক্ট আমি নিয়ে আসতে পারি, বাট আই এম ট্রাইং টু গিভিং মাই বেস্ট। সো আমি যখন আমার কালকেই ভুলে যাব, তখন আমার আজ কিছুই না আমার কাছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা গানের মাধ্যম থেকেও শুধু যে আমার হ্যান্ডিক্রাফট থেকে যে ইটস নট সাফিসিয়েন্ট,
আমার গান থেকে কিন্তু আমি ইন্সপায়ার হই আমরা, হ্যাঁ। আচ্ছা। তো এই জন্য আমি এখনো ওল্ডিশ গানগুলো শুনি, যেমন ডেভিড গিলমোরের ফ্যান আমি। তো এগুলো আমার নস্টালজিয়া অনেক কাজ করে আর কি। আপনি যেহেতু একজন আর্টিস্ট, সো আপনি তো এই প্রফেশনে অনেক কিছু তৈরি করেছেন, আপনার নিজ হাতে তৈরি করেছেন। সবচেয়ে বেশি কোন কাজটা আপনাকে তৈরি করার পর আপনাকে মুগ্ধ করেছে এবং যাকে উপহার দিয়েছেন বা যে কিনেছেন তার বেশ ভালো লাগেছে, এরকম কোনো স্মৃতি আছে কিনা? স্মৃতি ডেফিনেটলি আছে। আমি সবার আগে বলতে চাই, আমি কোনোদিন আমাকে আর্টিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করি না। আই এম জাস্ট ট্রাইং টু বিন অ্যান আর্টিস্ট। আমি আর্টিস্ট হওয়ার চেষ্টায় আছি। আর্টিস্ট হচ্ছে কি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বিষয়, আর্টিস্ট বললে হওয়া যায় না। আমি কিছু জিনিসের ট্রাই করছি। আর্টিস্ট আমার ক্ষেত্রে একটা অন্য ডিভিশনের বিষয়, আর্টিস্ট বলে হওয়া যায় না। বর্তমান যুগে আমি গান গাচ্ছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আই এম দ্য সিঙ্গার, আমি গিটার প্লে করছি আই এম দ্য গিটারিস্ট। সো আমি এই বিষয়টাতে আবার একটু দ্বিমত আছে। আর্টিস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির বিষয়, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমি চেষ্টা করতে পারি, আমি জাস্ট ট্রাই টু বিন অ্যান আর্টিস্ট, বাট আর্টিস্ট এত সহজ জিনিস না। আর্টিস্টের গভীরতা অনেক, এটা একটা স্পিরিচুয়াল ব্যাপারে একটা কানেক্টিভিটি আছে। তো আপনি যে কথা বলছেন সেটা হ্যাঁ, কিছু বিষয় আছে। আমি ফটো ফ্রেমও করেছি, আমাদের এই টেনে কিছু মানুষকে দিয়েছি, তারা খুব পছন্দ করেছে। সামি আপু, ভাবনা আপু আছে পেয়েছে। তো ওইটা তাদের যে একটা ইমোশনস আমি পেয়েছি, এটা আমার জন্য একটা ব্লেজিং, একটা অ্যাওয়ার্ড ছিল ওনাদের মন থেকে, যে আমি এত সুন্দর একটা ব্রাও পেয়েছি, যে এটা আমার জন্য ইটস রিয়েলি ব্লেজিং। ডেফিনেটলি কাজটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन। হ্যাঁ, থ্যাংক ইউ। নিঃসন্দেহে বলা যেতে পারে আমি আমার মন থেকে ভাবনাপুর জন্য এবং সামি আপুর জন্য কাজটা করেছি, এবং আমি সেদিন আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার জন্য অনেক কিছু ছিল, তাদের মনে আমি এতটুকু জায়গা দখল করতে পেরেছি। ইটস রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन। আচ্ছা, ইউ আর ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ। আচ্ছা, ইউ ডিজার্ভ ইট, আপনারা ডিজার্ভ করেন এটা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ডকুমেন্টারি পাবলিকেশন নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা আর্টিস্টের লাইফ জার্নি, অ্যান্ড উইথ মাই ওয়ার্ক। ইসরাফিল ওখানে আছে, এক ইসরাফিলকে গুছাতে এই ইসরাফিলের জীবন বার হয়ে গেছে। 9.5 ইয়ার্স এই জার্নিটা লেগেছে, এবং ওখানে একটা জিনিস দিয়েছি আমি ট্রাই করেছি। বাট এই জার্নিটা হচ্ছে কি 9.5 ইয়ার্সের জার্নি। আমি কাদের সাথে কাজ করেছি, কারা কারা আমার কাজকে ভালোবেসেছে, ব্লেজিং করেছে, এই পুরো ডিটেলসটা আমি ডকুমেন্টারিতে আমি সাবমিট করছি। বাট এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাগাজিন বাংলাদেশে আমি পাবলিশ করতে যাচ্ছি। আশা রাখি যে মানুষ নতুন কিছু একটা জিনিস দেখবে এই ডকুমেন্টারি থ্রু থেকে আর কি, আশা করা যাচ্ছে। বাট বিষয়গুলো আমি এখন একটু কনফিডেন্সিয়ালি রাখতে চাচ্ছি, যে কারা কারা আমার সাথে আছে বা আমাকে ব্লেজিং করেছে, আমি কাদের সাথে কাজ করেছি। এটা যখন পাবলিশড হবে তখন ইনশাল্লাহ আমি নিজে থেকেই আমি এক্সপ্রেস করবো বিষয়গুলো। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কাজের ক্ষেত্রে যখন শুরু করেছিলেন, স্বাভাবিক তখন এত ফেমাস ছিল না এই কাজগুলো। সবচেয়ে বেশি উৎসাহ কারা জুগিয়েছেন আপনার জীবনে? স্টার্টিং মোমেন্টটা খুব প্যাথেটিক গেছে, খুব ট্রমাতে গেছে আমার, যেটা হয় আর কি, যেটা না হলে আর্টিস্ট পরিপূর্ণ হয় না। স্বাভাবিক, প্যারেন্টসরা কিন্তু চানি তার সন্তানরা সবসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা একটা গভর্নমেন্ট জব কিংবা প্রাইভেট সেক্টরে ভালো জব করবে, এই ধরনের কিন্তু একটা চিন্তা ভাবনা সব প্যারেন্টসেরই থাকে। তো সেই ক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রম ধর্মী একটা কাজ যখন নিয়েছিলেন হাতে, তাদের কি মতামত ছিল? এটা ডিটেলস এক কথা বলা যাবে না। আমি শুধু এক কথাই বললাম যে আমি খুব ট্রমা ফেস করতে হয়েছে, স্টিল এখন পর্যন্ত ফেস করছি। ইটস এ লং জার্নি অ্যান্ড প্যাথেটিক মোমেন্টও পাস করেছি। অ্যান্ড আমি মনে করি একটা স্কিল দক্ষ আর্টিস্টের জন্য এই ভূমিকাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি সাফিসিয়েন্ট থাকে এভরিথিং, আই হ্যাভ এভরিথিং, আমি কোনোদিন আর্টিস্ট হতে পারবো না। আর্টিস্টের উপর থেকে ট্রমা ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্যাথেটিক মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার সব কিছু আছে, এভরিথিংস আমার A to Z আছে, আমি এসিতে বসে আছি, আর্ট বের হবে না। আর্টের জন্য সেই ধরনের হার্ড ডেডিকেশনস দরকার। অ্যান্ড আপনার ক্রাইসিস মোমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, যেটা থেকে আমি পার করছি এখন পর্যন্ত। স্ট্রাগল আর ইটস ভেরি এসেনশিয়াল থিংস। ব্যক্তিগতভাবে কার কাজ খুব ভালো লাগে এই ধরনের আর্টিস্টিক? বাংলাদেশের? জি, বাংলাদেশের বাইরে প্যারিসের কাজগুলো আমার কাছে খুব মুগ্ধ করেছে। ইটালির কিছু কাজ আছে, তাদেরও কাজ, নফলারের কাজ আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু বাংলাদেশে অ্যান্টিক্স কাজের উপরে খুব কম আর্টিস্ট আছে, আমার জানা নাই আর কি। আমি এইভাবে, আর আমার আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে কি, আমি সোশ্যাল মিডিয়ার সাথে খুব কানেক্টিভিটি থাকি না, যেমন আমার ফেসবুকই নাই, আমি ইনস্টাগ্রাম ইউজ করি না, যার জন্য আমি অনেক তথ্যটা আমি গ্যাদার করতে পারি না। ইটস এ ব্যাড অ্যাডভান্টেজ। হ্যাঁ, আমি এটাকে এনকারেজ করবো না, কারণ সবার সাথে কানেক্টিভিটি থাকতে হয়। মানে আমি থাকি না, আমার অন্য কোনো ফিলোসফি আছে, হয়তো আমার ভালো লাগে না। এগুলির সাথে কানেক্টিভিটি থাকলে হয়তো আমি আপডেটটা জানতে পারতাম যে কোন আর্টিস্টটা ভালো কি দিচ্ছে। বাট আমার জানা মতে আমি কিছু এক্সিবিশন ভিজিট করেছি,
এই ধরনের গথিক ওয়ার্ক নিয়ে খুব কম আর্টিস্টরা বাংলাদেশে আছে, আমার জানার মতে নেই সম্ভবত। এই ধরনের এক্সিবিশন হওয়াটা একটু কতটুকু জরুরি আপনি বলে মনে করেন? ইয়েস, অফ কোর্স, এটা খুবই ম্যান্ডেটরি। কারণ আমি বা আমাদের মতো আর্টিস্ট যারা আছে, যে হার্ড ডেডিকেশন দিয়ে কাজগুলা আপনার ইমপ্লিমেন্ট করেছে, দ্য পিপল শুড টু নো অ্যাবাউট দিস। মানুষের জানা দরকার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর এই ধরনের আর্ট এক্সিবিশনের জন্য এনভায়রনমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, যাতে এটা লাইটিং সেট আপ, এটা সব কিছুই এটা ডিফারেন্ট জিনিস হবে, এটা মিউজিকটাও হাই সেন্টিমেন্টাল দিতে হবে, তাই কানেক্টিভিটি করতে পারবে আর কি। আচ্ছা, আপনি অনেক কাজ করেছেন, কারুকার্য করেছেন আপনার কাজে, সো সবচেয়ে এক্সপেন্সিভ প্রাইজের কোনটি ছিল এবং কেন? আনডাউটেডলি গ্র্যান্ডফাদার ক্লক, কারণ সেখানে পিতলের প্রচুর পরিমাণে নকশা দেওয়া হয়েছে। আচ্ছা, কেমন প্রাইস ছিল? 3.5 লক্ষ টাকা ছিল। আচ্ছা, 3.5 লক্ষ টাকা ছিল। এটা একজন কিনেছে, সেটা নামটা কনফিডেন্সিয়ালি রাখলাম। হ্যাঁ, উনি একজন লেখিকা, ইন্টেলেকচুয়াল, শি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। আমি ওনার ভক্ত একজন, বয়স্ক মানুষ। সে বলেছে যে আমি খুব সস্তায় পেয়েছি ইসরাফিল, আই রিয়েলি লাভ ইউ সো মাচ, আমি খুব সস্তায় এই জিনিস পেয়েছি। আমি তো মনে করছি অনেক এক্সপেন্সিভ, উনি হয়তো কীভাবে রিসিভ করবে, রিয়েলি ইন ডিলেমা আই ওয়াজ। তখন উনি বলেছে যে বাংলাদেশে এই ধরনের আর্টিস্ট কাজ করেছে, আই এম রিয়েলি সারপ্রাইজড। তো তুমি একদিন অনেক দূরে যাবা, তো আশীর্বাদ আছে আর কি ওনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু কথা বলেছেন, বেশ ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম। আই হোপ দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন সবসময়। থ্যাংক ইউ ভাবনা, থ্যাংক ইউ। ওকে দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।